আয়েশার গলায় চিরপরিচিত দম্ভ। হুম, এসবে তুমি জড়াইও না। মিতালি দ্রুত বলে উঠল। এসব ভয় পাই না আয়েশা, আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি। বুকে সাহস না থাকলে এসব কাজ করা যায়? আমি কোনো সাধারণ নারী নই, একেবারে মহিয়সী নারী। সামনের বছর বেগম রোকেয়ার অ্যাওয়ার্ডটা আমাকেই দেওয়া উচিত। অন্য সময় হলে আয়েশার মুখে এমন কথা শুনে নিশ্চিত হাসি আসতো, কিন্তু এবার আর আসলো না। এখন শুধু এখান থেকে দ্রুত সরে যাওয়াটাই জরুরি। কিরে মিতালি, আমি আসবো নাকি তুই? আমারও সেই কর্কশ পুরুষালী কণ্ঠস্বর। মিতালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে স্থির করার চেষ্টা করলো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত পর ফিরেও এলো, তবে এবার তার চোখে অস্থিরতার ছাপ। ফিরে এসে চিত্রাকে দেখতে পেল। চিত্রা আর আয়েশার সামনে এসে খানিকটা কাঁচামাচা ভঙ্গিতে দাঁড়ালো সে। কি হয়েছে মিতু, এরা কারা? চিত্রার স্বর সন্দেহ প্রবণ। এই বাড়িতেই কাম করে রাজন ভাইয়ের লোক। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো আপা, চলেন ভেতরে যাই। খালু আয়শা যদি দেখে আমরা বাগানে টই টই করতেছি তাহলে রাগ করব। চিত্রা আর কিছু না বলে হাঁটতে শুরু করলো, তবে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকালো সেই লোকটার দিকে। বাতির ম্লান আলো স্পষ্ট হয়ে উঠলো তার লোভত দৃষ্টি, বিকৃত হাসে। চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বদ্ধ স্যাঁতস্যাঁতে একটি ঘর, চারপাশে ভাসমান এক বিদঘুটে আষ্টে গন্ধ, যেন গলিত মাছের অন্তর্গত পচন ছড়িয়ে আছে বাতাসে। এখানে স্তূপ করে রাখা হয় নানান জাতের মাছ, তারপর সেগুলোকে প্রসেসিং করে রপ্তানিযোগ্য করা হয় বিদেশে বাজারের জন্য। ফারাজ ধাতব চেয়ারে বসে পা দোলাচ্ছে, অস্থিরতা তার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত মানুষ, নিঃশব্দ নড়াচড়ানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছায়ামূর্তির মতন। তাদের মাঝে কয়েকজন বহিরাগত আছে, বিদেশি কাতায়, দানবীয় শৈল, দীর্ঘকায়, পেশিবহুল। শুধু উপস্থিতিতেই ভয় ছড়ানোর ক্ষমতা রাখে এরা। ঘরটায় অসহনীয় গরম বাতাস থমকে আছে, এখানকার ভারী দুর্গন্ধে দম বন্ধ করে রেখেছে সবকিছুতে। ফারাজ বিরক্ত হয়ে নিজের গা থেকে কালো ব্লেজারটা খুলে পাশে দাঁড়িয়ে থাকা অগ্রের দিকে বাড়িয়ে দিল, কণ্ঠে স্পষ্ট বিতৃষ্ণা। আইসক্রিমটাকে নিয়ে আসো কুদ্দুসের বাপ। অগ্র কোনো জবাব দিল না, কেবলই পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী এক ব্যক্তির দিকে তাকালো। ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না লোকটার। লোকটি নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, পেছন থেকে আরেকজন সঙ্গে নিল। তারপর দুজন মিলে এগিয়ে গেল হিমবাহের দিকে, সেই কক্ষ যেখানে হিমায়িত পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয়। আপাতত তাদের মূল উদ্দেশ্য সেখানে। কয়েক মুহূর্ত পর তারা ফিরে এলো, তবে এবার শূন্য হাতে নয়। একজনকে নিয়ে টেনে এসেছে সঙ্গে। লোকটি জমে কাঠ হয়ে গেছে, বরফের পিণ্ডের মতো নিথর। মাত্রই তাকে হিমবাহ থেকে বের করা হয়েছে। শরীরে রক্তের কোনো প্রবাহ নেই বলেই মনে হয়, অথচ এখনো শ্বাস চলছে, প্রাণটুকু টিকে আছে কোনো রকম। হয়তো বেশি সময় সেখানে রাখা হয়নি, রাখা হলে এতক্ষণ নিশ্চয়ই নিথর হয়ে যেত। কক্ষের উষ্ণতায় সঙ্গে হিমায়িত শরীরের সংঘাতে লোকটি কাঁপছে, দাঁতের দাঁত লেগে বিকট আওয়াজ তুলছে। ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠান্ডা নিরাসক্ত দৃষ্টি। লোক দুটি পড়ে থাকা লোকটার দিকে এগিয়ে আসতে ফারাজ হাত দিয়ে ইশারায় তাদের দাঁড়াতে বলল। আইসক্রিমটাকে একটু বলতে দে তো। লোক দুটি ধীরে ধীরে সরে দাঁড়ায়। পরিবেশ ভারী নীরবতার মাঝে অভ্র এখনো নিশ্চল, নিঃশব্দ। তার চিবুক শক্ত হয়ে আছে, নাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে মাছের কাঁচা পচা গন্ধ। বাতাসের আর্দ্রতা ছিটছিটে হয়ে উঠেছে, ঘামের সাথে মিশে এক অস্বস্তিকর আস্তরণ গড়ে তুলেছে গায়ের ওপর। কিন্তু ফারাজ, সে কিভাবে বসে আছে? ফারাজ তার হলস্টার থেকে কোল্ড পাইথনটা বের করে হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দেশে আসার পর পিস্তলটা ছুঁয়ে দেখা প্রায় বন্ধই করে দিয়েছে সে। এইসব কি ফেয়ার? মোটেও নয়। ফারাজ পিস্তলের দিকে গভীর মনোযোগ দিয়ে পড়ে থাকা লোকটাকে প্রশ্ন করল। এই যে চান্দু, তুমি যে বাটপারি করলে আমার সঙ্গে, এখন তোমার সঙ্গে কি করা উচিত বলো তো? হিউম্যান ফ্রাই করা উচিত না? লোকটির দেহ ঠান্ডা অবশ্যই আসছে, তবু আতঙ্কের জ্বর তার শরীর বেদ ধাপে ধাপে চুয়ে পড়ছে। অর্ধনগ্ন দেহ কাঁপাচ্ছে অবিরাম, হাড়ের ভেতরের বরফগুলো স্রোত বয়ে চলেছে। তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠলো, অস্পষ্ট শব্দ ফিসফিসিয়ে বেরিয়ে আসলো কণ্ঠনালী ছুঁয়ে। স্যার স্যার ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। লোকটার স্বর জড়ানো ভাঙা, যেন কোনো
মৃতপ্রায় প্রাণী শেষ শক্তিটুকু নিংড়ে নিচ্ছে জীবন ভিক্ষার জন্য। ঠান্ডা চেয়েও প্রবল শঙ্কা তাকে আচ্ছন্ন করে রেখেছে, অথচ সামনে বসে থাকা পুরুষটির মুখে একটুকরো অনুকম্পাও নেই। ক্ষমা? ফারাজ মুখ বাঁকিয়ে হাসল, তার ছিল মিশ্রিত সেই হাসি, অদ্ভুত সেই হাসির ধরন। হ্যাঁ রে কুদ্দুসের বাপ, এই হাফনিং তোর অপরাধের পাণ্ডুলিপিটা একটু পাঠ করে শোনাও তো। শালার জাঙ্গিয়াটা দেখে শুনি, ক্যালভিন ক্লাইন। এই নিমক হারাম আমার নাম বেঁচে কি লেভেলের মাল কামিয়েছে ভাবা যায়। জাঙ্গিয়ার ব্র্যান্ডও ফুটপাত, আচ্ছা জাঙ্গিয়ার ব্র্যান্ডও ফুটপাত থেকে ক্যালভিন ক্লাইনে চলে গেছে। ফোনটা দাও তো কেউ, চ্যাট পোস্ট দেই। আব্রু খানিকক্ষণ চুপ থেকে সুকুটি করে সুরে সুর মিলিয়ে বলা, বুঝেন না ভাই, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি, ফুটানি করে বেশি। আব্রু মুখ বাঁকিয়ে থেমে পুনরায় বলল, শালা ভাব ধরে গুলশান, ভেতরে ভেতরে গুলিস্তান। বাপরে ডাকে বাজান, ধুইয়া খায় মান সম্মান। ওয়াও क्या কবিতা হে, এত সুন্দর কবিতা পারো দেখি তো বেটা তোমার বিয়ে হয় না। ধারাও তোমার জন্য চ্যাট মার্কা একটা পোস্ট করতে হবে দেখছি। ফারাজ লোকটার সামনে ধীরে ধীরে এগিয়ে গেল। তার বুটের নিচে শুকনো মেঝে চাপা পড়ে ক্ষীণ খসখসে শব্দ হচ্ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়ে থাকা লোকটিকে দেখলো। চোখে মুখে কোনো অনুভূতি নেই, চোখে মুখে কোনো অনুভূতি নেই। লোকটা ভয়ে হিচড়ে পেছানোর চেষ্টা করলো, তবে অধিক সময় ঠান্ডায় জমে থাকার কারণে হাত পা অবশ্যই গিয়েছে, নড়চড়া একদম শক্তি নেই। ফারাজ হাঁটু গেড়ে লোকটার সামনে ঝুঁকে বসল, পকেট থেকে লাইটার বের করে ধরিয়ে এলো লোকটার গলার কাছে, ছুঁয়ে দিতে চিৎকার করে ছড়িয়ে পড়লো ঘরটায়। লোকটিকে বাঁচানোর চেষ্টা করার জন্য অবশ্য হাত পা ছোড়াছুড়ি শুরু করেছে লোকটা। বাচ্চাদের মতো এসব করে পার পাবে না সাবিব। এত আকুতি করার আগে একবার ফারাজ ইলাহির কথা ভাবা উচিত ছিল না? আমার নাম করে চাকরির কথা বলে কয়েকটা নারীকে বিদেশে পাচার করেছো, শুনুনি চান্দু? সাবিব নিশ্চুপ। ফারাজের ছোট বিদ্রুপাত্মক হাসির রেখা ফুটে উঠল নিস্তরঙ্গ ভঙ্গিতে। সে উঠে দাঁড়ালো, অথচ চোখের তারায় জ্বলে উঠল অগ্নিস্ফুলিঙ্গ। আকস্মাত সে পায়ের তলায় চেপে ধরল সাবিবের গলা। চাপ বাড়াতে লোকটির কণ্ঠনালী থেকে অস্পষ্ট গোঙানি শব্দ বেরিয়ে আসলো। একটা অসহায় পশুর মতো আর্তনাদ যেন ফারাজে কুচকে চায়। বিরক্তির ছায়া তার মুখে স্পষ্ট হয়ে উঠলো। গভীর কণ্ঠে সে ফিসফিসিয়ে বলল, জলদি বল। কিন্তু সাবিবের ঠোঁট কাঁপলেও শব্দ বেরোয় না। মৃত্যুর অন্ধকার তার কণ্ঠনালী বেয়ে ক্রমশ নেমে আসছে। নিঃশ্বাস নিভে যাওয়ার শেষ মুহূর্তে ফারাজ পা সরিয়ে নেয়। যেন এ যাতে সে কেবল সিদ্ধান্তের রূপরেখা টেনে ক্ষান্ত। আসলে ফারাজ হয়তো আদৌ তাকে কিছু করতোই না, বহুবার সুযোগ দিয়েও আজ তার দুটি সীমাই ছড়িয়ে গেছে। সাবিব তারই লোক, দেশে থেকে কার্যক্রম চালায়। কাজ শব্দটি ব্যবহার করলেও প্রকৃতপক্ষে কাজের আড়ে করে এক ঘৃণ্য অপরাধ। নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে সাবিব। অন্ধকার জগতের সেই কদর্য ব্যবসা, যেখানে জীবনের দামে বিকয় স্বপ্ন। তবে এইসব বিষয়ে ফারাজের আপত্তি থাকার কথাও ছিল না, কারণ ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার স্বভাব নেই। কিন্তু যখন সেই অন্ধকার তার নামে আবৃত্তি করে উদ্যত হয়, তখন কি চুপ থাকা চলে? 6 মাস ধরে সাবিব অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশ পাচার করছে, প্রতিশ্রুতি দেয় স্বপ্নের মতো ভবিষ্যতের, অথচ বাস্তবে নিয়ে যায় এক বিভীষিকাময় বন্দিত্বের দিকে। শুরুর দিকে ফারাজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমশ তার নামকে জড়িয়ে কালিমালিপ্ত করার প্রয়াসে বাড়তেই থাকে। আর সে নীরব দর্শক হয়ে থাকতে পারেনি। কিন্তু ফারাজ তার নামকে কলুষিত হতে দিতে পারে না কাউকে, সে এই সুযোগ দেবেই না। সে টেবিলের উপর মাথা রাখা টাইটানিয়াম জারটি হাতে তুলে নিল। টকবগে ভেতরে করে ফুটেছিল ফ্লুরেসিক অ্যাসিড। সাবিব আতঙ্কে খানিকটা পিছু হটতেই দুজনেই লোক শক্ত হাতে তাকে চেপে ধরল। ফারাজ গুনগুন করে 90 দশকের একটি ইংরেজি ফোক গান গাইতে গাইতে ধীরে ধীরে জারটি কাত করলো সাবিবের বুকের উপর। ভেতর থেকে খুব বেশি অ্যাসিড ছিল না, তবে যতটুকু ছিল ততটুকু যথেষ্ট। প্রথম ফোঁটা বুক ছোঁয়া মাত্রই সাবিবের দম ফেটে গেল ভয় আর্তনাদে। শুরুতে এক মুহূর্তের জন্য কিছু অনুভব করলো না, তারপরে চামড়ার নিচে স্নায়ুগুলোতে এক
অস্বাভাবিক জ্বলুনি ছড়িয়ে পড়লো। ফুটতে থাকা পানির মতো চামড়ার স্তর বলতে থাকলো। কয়েক সেকেন্ডের মধ্যে জায়গাটি কালচে হয়ে গেল। আর একটু পরে হালকা ধোয়া উঠতে শুরু করলো। সাবিবের চিৎকার অসহনীয় হয়ে উঠলো, যেন শরীর থেকে আত্মা ছিঁড়ে বেরিয়ে আসছে। কিন্তু তার মুখ চেপে ধরে রাখায় কেবল ভেতর থেকে গুমড়ে ওঠা মৃত গোঙানির বের হলো। তার চোখ বিস্ফোরিত, রক্তজবা রঙের শিরাগুলো ফুলে আতঙ্কে উঠেছে। অ্যাসিডের প্রভাব মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যেখানে তরল ছিটে পড়েছিল সেই অংশের মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো। সাদা স্তর উন্মুক্ত হয়ে বেরিয়ে এলো, গলতে শুরু করলো সেই স্থান। হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সাবিব একবার চাইলো নিজের বুকের দিকে। নিজের মাংসের গলে যাওয়া অংশ দেখে তার শরীর শিউরে উঠলো। সে কোনোভাবে হাত পা ছোড়ার চেষ্টা করলেই তার দেহ আরো শক্ত করে ধরে রাখা হলো। দেহ জুড়ে টকটকে ফোটা মাংসের গন্ধ ছড়াচ্ছে। ফারাজ তখনও গুনগুন করছিল, মুখে মৃদু হাসি, চোখে নির্মম ছিল সন্তুষ্টির পরশ। চারিদিকে ঘন অন্ধকার ঢাকা, শুধু দূর থেকে ভেসে আসে ট্রলারের গভীর গর্জন। রাতের নিস্তব্ধতায় নদীর শোষ শব্দ কানে এসে ধাক্কা দিচ্ছে। নদী এখান থেকে বেশি দূরে নয়, সে কথা মনে করিয়ে দেয় বাতাসের আর্দ্র ঠান্ডা স্পর্শ। ধ্বংসস্তূপে আর্দ্র ঠান্ডা ধ্বংসস্তূপে পরিণত তালুকদার বাড়ির সামনে এসে থামলো একটি কালো রঙের প্রিমিয়। গাড়ির ইঞ্জিন নিপতেই মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এক লম্বা চড়া যুবক। নিঃশব্দে পদক্ষেপ সে এগিয়ে গেল পুরো জীর্ণ শীর্ণ গেটের দিকে। মরচে ধরা লোহার ফ্রেম ঠেলে সে ভেতরে ঢুকলো। অন্ধকারে শীতল চাদরে মোড়ানো ভগ্নপ্রায় গৃহটির অভ্যন্তরে প্রবেশ করতেই দৃষ্টি এলো হারিকেনের ক্ষীণ শিখা। জ্বলে নিভে আবার জ্বলে ওঠে। মুয়াজ্জেলের মাটির ঘরের বারান্দায় ঝুলে থাকা সেই আলো প্রহর গুনছে। টিমটিমে সেই ক্ষীণ দীপ্তিতে ছায়া নাচে দেয়ালের ফাঁকে ফাঁকে। যুবকটি ধীর পদে এগুলো পরে ছাই হয়ে যাওয়া ভিটেটির সামনে গিয়ে দাঁড়ালো। স্থির দাঁড়িয়ে খানিকক্ষণ পরখ করলো ধ্বংসের স্তূপ। অতঃপর দৃষ্টি পদক্ষেপ এগিয়ে গেল কবরস্থানের দিকে। চাঁদের আলোহীন রাত্রিতে কবরস্থানের নিকষ আলো আধারে নিমজ্জিত। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষেরা স্তব্ধ। যুবকটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কবরস্থানটিকেও। অন্ধকারের মধ্যে একজন পরখ করে মৃদু কণ্ঠে শুধালো, ইস রে, এত দূরত্ব আর মেনে নেওয়া যায় না। এবার দূরত্ব মেটানোর সময় চলে এসেছে। কেডা তুমি? বৃদ্ধ মুয়াজ্জলের কণ্ঠস্বর পেতে লোকটা পেছন ফিরে তাকায়, ঘাড়ে হাত বুলিয়ে নিঃশব্দ হেসে জবাব দেয়, আমি কেউ না, তবে কারোর মৃত্যু, কারো বা শুভাকাঙ্ক্ষী। ফারাজ এক দৃষ্টিতে সামনে নিথর দেহটির দিকে তাকিল। সাবিবের শরীরে রক্তের আকণ্ঠ নিমজ্জিত। ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত। ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে। নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোয়ার দীর্ঘ রেখা ছড়িয়ে দিল বাতাসে। চোখ সরু করে এক পাশে তাকালো। গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি। ব্যথার আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে। যন্ত্রণা ছটফট করার আগের মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে। ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে। ওই যে অ্যাসিডে গলিত মাংসপিণ্ডের উপর গুলি চালিয়ে সাবিবকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ। রক্তাক্ত শ্বাসরুদ্ধকর পরিবেশে ফারাজ ধীরে স্থির ভঙ্গিতে লাশের কাছে থেকে সরে দাঁড়ালো। এই লাশ কি করবো ভাই? অগ্র জিজ্ঞেস করলো। ফারাজ একটু চুপ থেকে বলল, বাড়িতে ওর বউ আছে না, পার্সেল করে বউয়ের কাছে পাঠিয়ে দিয়ে। দিলে লাভ কি? স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল। আচ্ছা, ফারাজ থামলো, তারপর বলল, তাহলে পুলিশের সঙ্গে কথা বল, নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর ওপরই বর্তায়। সবাই যেন জানে সে পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল, প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে। অব্র সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা। ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকলো। রক্তে মাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, পোশাক বদলাতে হবে, কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে। অব্র মাথা ঝুঁকিয়ে সাড়া দিলেও
এবার তার কণ্ঠে কৌতূহল মিশল। এখন বাসায় ফিরবেন? আরেকটা কাজ তো বাকি। নদীর একেবারে পাড়ে পাশাপাশি দুটো নৌকা বাঁধা, চারপাশে নিস্তব্ধ, কেবল পানির ছলাৎ ছলাৎ করে বয়ে চলে যাচ্ছে। সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার একপাশে রেখে দেয়। পান চিবোতে চিবোতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানাচ্ছে, হয়তো সময় কাটানোর অজুহাতই খুঁজছে। হঠাৎ সিফাত নিচু স্বরে বলে উঠল, ভাই হ্যাঁ চলে আসছে। মেঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে, অন্ধকার, বাতিহীন, চাপা, উত্তেজনায় ভরা। সোহান চোখ তুলে তাকায় না, তবু বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে। লম্বা চওড়া গড়নে এক লোক, যার মুখটা অন্ধকারে ঢাকা। সোহান তার চেহারা দেখতেও চায় না, দরকার নেই, সে জানে কে এসেছে। সোহান খানিকক্ষণ নীরব থেকে ধীর গলায় বলে, মেলা দেরি কইরা ফালাইছ, তাও তো আইলা, তোমার অপেক্ষাতেই ছিলাম। এই সিফাইত্যা, 2 কাপ সরলা মালাই চান, সাহেবের কাপে সর একটু বেশি দিবার কইস। লোকটা তার পাশে এসে বসলো, তারপর গলা খাকারি দিয়ে বলল, কি খবর জানতে চাও? সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, নদীর জলের দিকে তাকিয়ে রইল। সময় ভার নীরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো, হাতে ধোয়া ওটা চায়ের পেয়ালা। সে 1 কাপ সোহানের দিকে বাড়িয়ে দিল, অন্যটি লোকটার হাতে তুলে দিল। লোকটি অনুমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো, অতি পরিচিত দক্ষতায় সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরালো, তারপর গভীরভাবে টান দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে। কয়েক মুহূর্তে নীরবতা বজায় রেখে চুমুক বসালো চায়ের কাপে, শীতল স্বরে বলল, জলদি বলো, কেন রেখেছো? কি খবর জানতে চাও? সোহান চোখ তুলে তাকায়, কণ্ঠস্বর তার স্থির, কিন্তু ভেতরে অস্থিরতা দোল খাচ্ছে। লোকটা চিত্রার খবর জানবার চাই, আর কতকাল তারে নিজে দেখবা, এবার আমাগরেও সুযোগ করে দাও। মৃদু হাসলো, বলল, সময় হোক, এখনো তো নিজেই ভালো করে দেখতে পারলাম না। আমার কাজ শেষ হলে চিত্রার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে। সোহান গম্ভীর গলায় বলল, লোক খালি তোমার লাগে এখনো সংযম দেখাইতেছি, নাইলে কবেই কাম সাইরা ফেলতাম। দেখো, সোয়ানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই, তবে ওই মাইয়ার যেই রূপের বর্ণনা শুনতাছি, তাতেই তো দেখার স্বাদ জাগতাছে। তার থেকে বেশি কিছু না, আমার মতো পাপি গো কাছে সৌন্দর্যের মূল্য নাই। আমরা সৌন্দর্যের নিলামে তুলি, আমাগো জন্যে রূপ বিলাসিতা না, ব্যবসার পণ্য। আমার সৌন্দর্য বেচে পেট চালাই। মাথা নিড়ে বলল, চিত্রা কেবল সুন্দরী নয়, সে দহন শোভিতা, আগুনের মতো রূপ তার। সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে। আগে তো দেখি, ছুঁই, কাছে যাই। সোহান কাজ ছাকিয়ে বলল, কাছে যাইতে গিয়া প্রেমে পইরা যাইও না, প্রেম ধ্বংস করার অস্ত্র। এই অস্ত্রে গর্দান পড়লে জীবন রে একেবারে পিস্যা মারবো। দূরের কোনো লঞ্চের নেভিগেশন বাতির আলো হঠাৎ করে এই লোকটির গায়ে পড়ল, মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিয়ে গেল অন্ধকারে অতল গহ্বর। ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর। পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নিল, লোকটি আর বসে রইল না। সে এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশও নেই তার কাছে। সে ধীর পদক্ষেপে উঠে দাঁড়ালো, চারপাশে কালো তিন অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে। সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত করমর্দন করলো, গভীর গলায় বলল, উঠলাম। সোহান নির্বিকার ভাবে মাথা নাড়ে সম্মতি দিতে লোকটি উঠে দাঁড়ায়, দৃষ্টির সীমানা ভেদ করে ধীরে পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারে অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে। সোহানের গম্ভীর নিসীম কালো দুটো চোখ দুটি দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়া পথে, কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ। সেখানে দেখার কিছু নেই, থাকার কথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশন বাড়ির প্রবেশ পথে পা রাখতে চিত্রার সঙ্গে মুখোমুখি হলো। আয়শা ও মিতালি চিত্রার পাশে দাঁড়িয়েছে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানালো। এবারে মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে, এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরও সময় লাগবে। স্কুল জীবনেও সে ছিল নিঃসঙ্গ, সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না।
ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করতো, বন্ধু বলে কেউ ছিল না কখনো। চিত্রা কালো ওড়নাটার প্রান্ত আরো শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকে জিজ্ঞেস করল, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ। ভাইয়া এই তো একটু বাগানে গিয়েছিলাম। রোশান গলার স্বরে অনুকম্প ছিটে ফুটনে। এই বাড়ির আশেপাশে বন জঙ্গলের অভাব নেই, রাতের বেলা সুন্দর মাইয়াদের এভাবে একা ঘুরে বেড়ানোর শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। রোশান একবার আয়শার দিকে দৃষ্টিপাত করলো, খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, তুমি আবার কে, নতুন কামের মাইয়া? আয়শার মুখে নির্লিপ্ততা স্থির কণ্ঠে উত্তর দিল, জি আমি হলাম আয়শা, মেট্রিক ফেল, পকেটমার স্পেশাল। রোশানের চোখের পলকে নড়ল। মেয়েটির নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে, তবে মুখে সে বিস্ময় লেশমাত্র প্রকাশ করল না। পরিমিত স্বরে বলল, এত গুণ নিয়ে এই বাড়িতে আইলা কেন? চিত্রার ফারাজ ভাইয়ের নেয়ামত। আয়শা এবারও নির্লিপ্ত স্বর উত্তর দিল। রোশান একটু প্রতিক্রিয়া দেখালো না। তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামনে নিয়ে নিচু স্বরে পড়ল, নিয়ামতের কারণে যে আবার কিয়ামত না চলে আসে। কথার তীক্ষ্ণতায় আয়শা মুহূর্তের জন্য থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগে রোশান বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা রোশানের যাওয়ার পথে একবার তাকায়। রোশানের দৃষ্টি আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতরে প্রবেশ করল। ভেতরে মোহনা, নীরু এবং নদী বসেছিল। নদী তখন নীরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীরুর বারবার ছ্যাঁৎ করে উঠেছিল, তবুও মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, নীরু কেন করো এসব? তুমি ওরে চেনো না? এলাহি বাড়ির মাইয়া হইয়া কেমন কইরা এসব ভুল করো? মনরে বুঝাইতে চাই ভাবি, পারি না, মন তো বুঝে না। আপনার যত্ন কইরা লালন করা স্বপ্ন যদি অন্য কেউ কায়রা নেয় তাহলে কেমন লাগবো? নদী গম্ভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। তার আবার স্বপ্ন? স্বপ্ন শব্দটি এই বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নীরুর মতো কিছু বোকার হৃদয় রয়ে গেছে, যারা এখানে অনুভব করতে চায়। এখনো আশায় বুক বাঁধে। ঘরের কোণে মোহনা মনোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিলি কাটছে, আঙুলের স্পর্শে ক্লান্তি মেটানোর চেষ্টা। চিত্রাকে বাহির থেকে আসতে দেখে রুমানা ফিকুচকায়, আরে বৌমা, তুমি রাইট কইরা বাইরে থাইকা কেন আসতেছো? কই গেছিলা? কোথাও না, এখানে ছিলাম। আচ্ছা আসো, এইদিকে আহো, আমার কাছে আইসা বসো মা। রাত 9টার দিকে বাড়ি ফিরল নিহান। বাহিরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তায় স্পষ্ট। সদর গেট অতিক্রম করতে আচমকা ছোট্ট একটি শিশুর তার সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে ধুলো মাখা একটি হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে, ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে। নিহান আরে বাবু, আশ্চর্য হয়ে একবার চারিপাশে তাকায়। তোমার আবু কোথায়? জানি না ভাই। নিহান জানে এই বাচ্চাটি মালির ছোট্ট ছেলে। বিরক্তিতে তার ফ্রিকুচকে, এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায় এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে একটি ধমক দিয়ে কোলে তুলে নেয়। সে বলে, বেশি খারাপ হয়ে গেছোস? কি সাহস একা একা বাইরে চলে আসোস? খারাপ কাকি আম্মারে কইতাছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করল না। একবার মেয়েটির দিকে তাকালো। তারপরে সবুজ রঙের একটি ফ্রক, চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট, বয়স বেশি না, উচ্চতায় লম্বা। তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরে ঢোকার জন্য পা বাড়াতে হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। ঘাড় ঘুরাতে দেখলো জুনায়েদ এলাহিকে। কি বাজার, এখানে দাঁড়িয়ে আছো কেন? কণ্ঠে স্বভাবস্বরূপ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টি অনুসরণে জুনায়েদ এলাহিও ওদিকে তাকান। কিছুক্ষণ নীরবে থেকে প্রশ্ন করেন, ওইখানে কি দেখছো? না কিছু না, ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। বাইরে তখনও দমকা হাওয়া। বৃষ্টি এলো বলে রুমানা অনেক আগেই নিজে কক্ষে প্রবেশ করেছে। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেছে।
খাবারের সময় হলেই তবেই আবার আসবে। চিত্রাও রুমে চলে গিয়েছে, কি না কি কাজ আছে। নীরুর শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতে সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি, আর আজকের ঘটনার পর তো তার মন আরো বিদ্রোহ হয়ে উঠেছে। ভাবি বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারতেছি না। মোহনার কাঁধে মাথা রেখে নীরু হাউ মাউ করে কেঁদে উঠছে। তার চোখের কোণে জমে থাকা নোনা জল থরথর করে কাঁপছে। হঠাৎই পেছন থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর কান্নারত গতি থামিয়ে দিল। ভালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতেছে। মোহনা দ্রুত পেছন ফিরে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ফারাজ, তার পাশে অভ্রনীল সরকার মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ, ছোটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নীরু এক পলক তাকিয়ে থাকলো, তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পা এগিয়ে এলো, এক হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। নীরু আর তার মধ্যকার দ্রুত মিনিমাম এক হাত। এই যে তেঁতুল গাছের ডাইনি আফা, আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দিবেন? কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়। নীরু জবাব দেয় না, তবে তার বদলে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দেবে ফারাজ? ফারাজ চুকুটি করল, ঠোঁটের কোণে এক সেই অমোঘ ব্যঙ্গচিত্র ফুটে উঠল। ভাবি কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি কি তেমন কিছু মিন করছেন? মজা করছো? ছ্যা, ওইসব ছোট লোকই কারবার। এই মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে, ফ্রিজে কলিজা ভুনা আছে না, একটু বের করে ভুনা করেন না। আর মশারি ভাবি বলে ডেকেছে বিধায় রাগ করবেন না। কি করব বলেন, মশারির মতো কি সব পড়ে থাকেন সব সময়। তবে আরও ভালো লাগলে বলবেন কিন্তু, আমার ঘরেরটাও দিয়ে দেব। আমার আবার অনেক বড়, আই মিন মন। নীরুর গলায় জমে থাকা নোনা জল গিলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ গভীর এক নিঃশ্বাস ছাড়ল। তোকে তোকে বল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি। ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনো বাকি, সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্ম রেখা ফুটে উঠল। সে খানিক থেমে শীতল স্বরে বলল, যাই হোক, খুব জলদি বউটাকে আবার বিয়ে করব, আবার বাসর করব, আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণ প্রিয় মগজহীন মশারি ভাবি। নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির, সেই সবে অভ্যস্ত। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল, তারপর অব্রর দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা, আমি একটু পরে আসছি। মোহনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল, কিন্তু এই অতিথি আবার কে এসেছে? ফারাজ কক্ষে প্রবেশ করতে চিত্রার অবয়ব দৃষ্টিগোচর হয়। সে বিছানায় উপর হয়ে শায়িত, দুপা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত, গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন। ফারাজ গলাৎকরণ করল, কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকণার ন্যায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটি দৃশ্য সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছে। সেই অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠেছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশরাশির ভেতরে আঙুল চালিয়ে দেয়। নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে উঠে মুহূর্তে চিত্রা চমকে উঠল। দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেটা, ভয় পেয়েছি না? ফারাজ গভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, বেডা কি? নিঃশ্বাস হই তোমার, আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবিজান। চিত্রার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো, বুকের উপর থুতু দিয়ে রাগি চোখে ফারাজের দিকে তাকালো। ফারাজ সে তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করলো, নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, হ্যাঁ বউ, তুমি অ্যালকোহল নাকি তোমার মধ্যে অ্যালকোহল? কি এমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ফ্রিকুচকে বিরক্তি সুরে বলল, আপনি দূরে যান। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এখন উল্টাপাল্টা বকছেন। ফারাজ এক পাশে মাথা কাত করে তাকায়, ছোটে চাপা হাসি। ছি, এমন ছোট লোকই কথাবার্তা কই থেকে শিখো? তোমার মুখে রোমান্সের ভাষা মানায়, আমার সঙ্গে ওই ভাষাতেই কথা বলবে। দেখুন, আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ দুকদম পেছনে সরে যায়, ভয় আর সতর্কতার মিশলে বলে ওঠে, কাছে আসবেন না দারাজ এলাচি। আবুলের নাতনি, তুমি দেখি ভালো হবে না, আমার নামটারে একেবারে RIP করে দিয়েছো। সঙ্গে সঙ্গে চিত্রার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ।
চিত্রা তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, তাতে কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা স্বরে বলে, এত যে ছটফট কেন করো ময়না? আমার সঙ্গে পেরে উঠবে? সাইজের তো 5 ফুট 4। কোন বুদ্ধি শুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসো? আমার কাছে পৌঁছাতে হলেও তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচন্ড বিরক্ত, সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল। চিত্রা শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কাপা কঞ্চে বলল, এই দেখুন। দেখাও। উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করেই বুঝে গিয়েছি। দূরে থাকেন, সাবধান। আমাকে বাক্য শেষ হওয়ার আগে ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের উপর এনে চুপ করিয়ে দেয় চিত্রাকে। সেই স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর প্রলুব্ধ করা এক হাসে, তারপর মৃদু স্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে।